আসলে ফ্যাসিবাদ এটাই করে, দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভিন্ন কল্পিত শত্রু খাড়া করে। ওরা এই বিজেপি আরএসএস তাই করেছে, দেশের মধ্যে মুসলমান ক্যাটাগরিটাকে একটা শত্রুর ক্যাটাগরিতে দাঁড় করিয়েছে, গণতান্ত্রিক মানুষদের আরবান নকশাল বলে একটা শত্রুর ক্যাটাগরিতে দাঁড় করাচ্ছে, জাতীয় শত্রুর ক্যাটাগরিতে দাঁড় করাচ্ছে, বিদেশি খুঁজছে যেখানে সেখানে বিদেশি খুঁজছে। এগুলোর মধ্যে দিয়ে আসলে দেশের মানুষের ওপর আক্রমণগুলোকে আরো তীব্র তীক্ষ্ণ করে দেশের সমস্ত সম্পদকে গুটিকয় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, এটা ফ্যাসিস্টদের এজেন্ডা। এটা এই যে শুভেন্দু অধিকারী বলছে তোমরা সব জালি হিন্দু, একমাত্র আসল হিন্দু হচ্ছে উত্তরপ্রদেশে, পশ্চিমবাংলার সব হিন্দুরা জালি হিন্দু। কি বলবো, এটা এখন উনি হিন্দু না কি জানি না, পশ্চিমবাংলার কিনা জানি না, উনি হয়তো পশ্চিমবাংলারও নন হিন্দুও নন, তাই পশ্চিমবাংলায় কোনো হিন্দু নেই। উনি তাহলে উত্তরপ্রদেশে গিয়ে থাকুন, উত্তরপ্রদেশটাকে হিন্দু রাষ্ট্র বানিয়ে ফেলুন, আর কি বলার আছে। বলছে তো যাই বলছে, তাহলে গোটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই বাঙালি শ্রমিকদের উপরে অত্যাচারটা নামছে কেন? হিন্দু মুসলিম নির্বিশেষে সবার উপরই তো অত্যাচারটা নামছে। আসামে তো আমরা দেখছি যে 19 লক্ষ, তো তারা কারা? 19 লক্ষকে যে ওখানটাতে বেনাগরিক বানিয়ে দেওয়া হয়েছে, তারা কারা? তো ফলত এটা উনি যতই চেষ্টা করুন হিন্দু 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 একাকার করার, কিন্তু হিন্দু খেটে খাওয়া মানুষ তারা তো দেখছে যে এই সরকারটা, এই বিজেপির সরকারটা এবং তাদের যে নেতারা এখানটাতে বসে আছে, তারা আজকে বাংলাভাষী শ্রমিকদের ওপর এই যে আক্রমণ, সে আক্রমণ নিয়ে কিছু তারা বলতে পারছে না, শুধু হিন্দু 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 করছে। ওদের পশ্চিমবাংলার মানুষ একদম তাড়া করে ছাড়বে এরপরে। এখন যেটা বিহারে শুরু হচ্ছে, বিহারে যেরকম ভাবে ওরা ইয়াং জেনারেশনের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য ভোটবন্দি পেটুয়া কমিশনকে দিয়ে করাচ্ছে, এবং যেটা পশ্চিমবাংলাতে পরের ধাপে ওরা নামাতে চলেছে, পশ্চিমবাংলার মানুষ অত সহজে মেনে নেবে না। এনআরসির বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ এর আগে তীব্র আন্দোলন করে এনআরসিকে পিছু হটতে বাধ্য করেছিল। আজকে ঘুরপথে একটা আবার এনআরসি করবার চেষ্টা করছে ওরা এসআইআর এর মধ্যে দিয়ে, পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। ভাবুন দেখি, পশ্চিমবাংলার 2003 সালের ভোটার লিস্টে যদি তালিকাকে যদি ভিত্তি তালিকা ধরে, তাহলে 2003 থেকে 2025 পর্যন্ত এই সময় দাঁড়িয়ে মানে 18 থেকে 40 বছর বয়স্ক সমস্ত যে সমস্ত আমাদের প্রাপ্তবয়স্ক ভোটাররা রয়েছে, অর্থাৎ যুব সম্প্রদায় রয়েছে, তাদের নাগরিকত্বকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। তো যুব সমাজ মেনে নেবে? আর সেই যুব সমাজের মধ্যে সবাই, সব ধর্ম, সব বর্ণ, সব ভাষাভাষী মানুষ আছে। পশ্চিমবাংলাতে শুধু কি বাংলাভাষী মানুষ আছে? পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তম ভাষা সাঁওতালি। পশ্চিমবাংলাতে বহু মানুষ হিন্দি ভাষায় কথা বলে, ওড়িয়া ভাষায় কথা বলে, পাঞ্জাবিতে কথা বলতে পারে, বহু ভাষাভাষী মানুষ আছে। পশ্চিমবাংলা একটা বহুভাষিক রাজ্য, গোটা দেশটাই আমাদের একটা বহুভাষিক দেশ। সেখানে ওরা এখন সাম্প্রদায়িক বিদ্বেষ বিভাজনের পরে এখন এই ভাষাভিত্তিক বিভাজন ওরা তৈরি করতে চাইছে। ওরা চেষ্টা করছে এক ভাষার মানুষ শ্রমিকদের সাথে আর এক ভাষার শ্রমিকদের সংঘাত লাগিয়ে দিতে। এই চক্রান্ত পশ্চিমবাংলার মানুষ রুখবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু পশ্চিমবাংলা নয়, উড়িষ্যার বুকেও সেখানকার বাম গণতান্ত্রিক মানুষ সেখানে বাঙালি শ্রমিকদের পক্ষে দাঁড়িয়ে বড় বড় কর্মসূচি নিয়েছে। আমরা দিল্লির বুকে দেখতে পাচ্ছি, সেখানে যখন বাঙালি বস্তিগুলো উচ্ছেদ করা হচ্ছে, তখন সিপিআইএমএল সহ বিভিন্ন বামপন্থী দল সেই বস্তিবাসীদের পাশে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ করছে। আমরা মহারাষ্ট্রে দেখছি, মহারাষ্ট্রের মানুষ, সেখানকার মানুষ যখন মারাঠি ভাষার উপর হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে লড়ছেন, একইভাবে ওখানে যখন হিন্দিভাষী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে, তখনও কিন্তু সিপিআইএমএল সহ বিভিন্ন বামপন্থী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। অর্থাৎ এই যে সংহতি, পরস্পরের পাশে দাঁড়ানো, এই পাশে দাঁড়ানো সংহতির মধ্যে দিয়েই এদের এই বিদ্বেষ বিভাজনকে ভারতের মানুষ প্রতিহত করবে, সেজন্য প্রস্তুত হচ্ছে বাংলার মানুষ। শুভেন্দু বলছে পশ্চিমবাংলায় ভোটার তালিকা রোহিঙ্গা মুক্ত করতে হবে, এই দাবিতে মিছিল করবে। এটা তথ্য কি বলছে? পশ্চিমবাংলা থেকে সেরকম কোনো কটা কেস আছে? পশ্চিমবাংলা থেকে একটা কেসও দেখাতে পারবে যে রোহিঙ্গা পুলিশ প্রশাসন কোথাও একটা ধরেছে? বা গোটা ভারতবর্ষের বুকে কতগুলো রয়েছে, কজন রোহিঙ্গা রয়েছে ভারতবর্ষের বুকে? আমরা তো জানি যে গোটা পৃথিবীতে রোহিঙ্গা পপুলেশনই মোটামুটি 20 লাখের মতন হয়তো হবে। সেখানটাতে 10 লাখের ওপর 12-14 লাখ বাংলাদেশেই তারা স্থায়ী শরণার্থী শিবির করে তারা আছে। কিছু তাড়না খেয়ে ওখান থেকে, ওখানে যেহেতু সিচুয়েশনটা খারাপ, কিছু মানুষ ভারতবর্ষ অবশ্যই ঢুকেছে। তো ভারতবর্ষে তো তাদেরকে শরণার্থী হিসেবে ট্রিট করা উচিত, তাদেরকে তো কার্ড দেওয়া উচিত যে একটা দেশের এক ধরনের একটা জনগোষ্ঠী তারা ওখানে আক্রান্ত হয়ে এদেশে এসেছে, তাদের জন্য তো এখানটাতে একটা শরণার্থীর ব্যবস্থা করা, তাদের যাতে এখানে কিছু ব্যবস্থাপনা হয়, এটা হবে। আমাদের দেশের মানুষেরা হাজারে হাজারে সংখ্যায় অন্যান্য দেশগুলোতে কাজ করতে যায় না? আমরা তো সবাই জানি যে সবগুলো দেশগুলোতে আমাদের দেশের লোক কাজ করতে যায়। আর আমরা দেখেছি যে আমেরিকা কিরকম ভাবে পেছনে লাথি মেরে মেরে আমাদের ভারতীয় শ্রমিকদের সেখান থেকে তাড়িয়েছে। একই জিনিস কি এখানটাতে আমরা করবো উল্টোটা? তাহলে গোটা পৃথিবী জুড়ে কি যারা এক দেশ থেকে আরেক দেশে কাজ করতে যাবে, এমনকি দেশের মধ্যে
মধ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে কাজ করতে যাবে, তাহলে তাদের বিরুদ্ধে এই ধরনের অত্যাচার অন্যায়গুলো চলবে। আমরা তো জানি যে গোটা পৃথিবী জুড়ে মানুষ সবসময় কাজের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। আধুনিক রাষ্ট্রের বেড়াজালের ব্যাপারটা তো অনেক নতুন ব্যাপার। গোটা পৃথিবীতে মানুষ সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করতে গেছে, ভালো কাজের সন্ধানে গেছে, অন্যান্য অনেক টানে গেছে। তো তার উপর এই ধরনের আক্রমণ, সেই জন্য আমরা দাবি করছি যে এই ভারতের বুকে যখন এক রাজ্য থেকে আরেক রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর এই ধরনের অত্যাচার চলছে, তখন কেন্দ্র সরকারের উচিত যেরকম SC/ST অ্যাট্রসিটি প্রিভেনশন অ্যাক্ট আছে, সেরকম পরিযায়ী শ্রমিক নিপীড়ন নিবারণ ও সুরক্ষা আইন কেন্দ্রের আনা দরকার আছে। এবং সেই জন্য আমরা দাবি করেছি যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও এই বিষয়ে উদ্যোগী হোক এবং পশ্চিমবাংলার বিধানসভায় এই বিষয়ে তারা প্রস্তাব পাস করুক যে আইন আনতে হবে এবং রাজ্যের একটা আইন আনুন। এবং তার সাথে সাথে রাজ্য সরকারকে এই কাজও করতে হবে যে তারা যে যে রাজ্যগুলোতে বাঙালি শ্রমিকদের উপর এই ধরনের অত্যাচার ঘটছে, সেই রাজ্যগুলোতে ডিরেক্টরেট অফিস খুলতে হবে, যাতে আপৎকালীন ভিত্তিতে সেই সমস্ত মানুষজনকে সাহায্য সহযোগিতা করা যায়। এবং পশ্চিমবাংলাতে একটা যে পরিযায়ী কল্যাণ দপ্তর আছে, তাহলে তাদের কাজটা কি, তারা যে কাজটা করছেন করুন, ভালো কাজ করছেন, যে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় কেউ মারা গেলে তাদের যে বেনিফিটগুলো যাতে তারা পান ইত্যাদি কাজগুলো করছেন, কিন্তু সেটুকুই আজকে যথেষ্ট নয়। আজকে দাঁড়িয়ে তাহলে যে ওই পরিযায়ী শ্রমিক কল্যাণ দপ্তর আছে তাদেরকে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোতে কতজন বাঙালি শ্রমিক কোথায় কাজকর্ম করছে, বাংলা শ্রমিক কাজ করছে, এবং তাদের উপর কি কি ধরনের অত্যাচার নিপীড়ন হয়েছে তার পূর্ণাঙ্গ তথ্য মানুষের সামনে হাজির করা দরকার। এই দাবিগুলো আমরা করেছি। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা অন্য রাজ্যে বাঙালি নিপীড়ন হচ্ছে বলে মিছিল মিটিং করছে, সে তৃণমূল করুক বা বামপন্থীরা করুক, তারা আসলে রোহিঙ্গাদের বাঁচানোর জন্য এটা করছে। ওখানে যাদের উপর আক্রমণ হচ্ছে তারা কেউই বাঙালি নয়। যদি তাই হয়, আমি ধরে নিলাম যে কিছু মানুষ আশ্রয় প্রার্থী হয়ে আমার দেশে এসেছে, তাদের বাঁচানোর কাজটাও তো মহৎ কাজ। এই কাজটাকে সে এত নোংরা কাজ বা ভুল কাজ হিসাবে তারা দেখাতে চাইছে কেন? তার মানে ওই বিদ্বেষ, জিজ্ঞাসা। তারা রোহিঙ্গাকে দেখিয়ে তারা আসলে ফ্যাসিবাদ এটাই করে, দেশের মধ্যে এবং দেশের বাইরে বিভিন্ন কল্পিত শত্রু খাড়া করে। ওরা এই বিজেপি RSS তাই করেছে, দেশের মধ্যে মুসলমান ক্যাটাগরিটাকে একটা শত্রুর ক্যাটাগরিতে দাঁড় করিয়েছে, গণতান্ত্রিক মানুষদের আরবান নকশাল বলে একটা শত্রুর ক্যাটাগরিতে দাঁড় করাচ্ছে, জাতীয় শত্রুর ক্যাটাগরিতে দাঁড় করাচ্ছে, বিদেশি খুঁজছে, যেখানে সেখানে বিদেশি খুঁজছে। এগুলোর মধ্যে দিয়ে আসলে দেশের মানুষের ওপর আক্রমণগুলোকে আরো তীক্ষ্ণ করে দেশের সমস্ত সম্পদকে গুটিকয় পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া, এটা ফ্যাসিস্টদের এজেন্ডা, এটা ওরা করছে। সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী বলেছে যাদের মাতৃভাষা বাংলা বা সেই সাথে বাংলা লিখবে তাদেরকে আমার বাংলাদেশে চিহ্নিত করে বাংলাদেশে পাঠাতে সুবিধা হবে। বাঙালি মানে হচ্ছে বাংলাদেশি। সেটাই তো আমরা বলছি যে আজকে রাজ্যে রাজ্যে বিজেপির যে সরকারগুলো যে আক্রমণগুলো করছে, এটা ওদের একটা গ্র্যান্ড প্ল্যানের পার্ট। সেই গ্র্যান্ড প্ল্যানটাই পরিষ্কারভাবে বলে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি RSS এর মুখ্যমন্ত্রী। তিনি মুখে বলেই দিয়েছেন, ওপেনলি বলেই দিলেন কথাটা কি, সিম্পল কথা। তার মানে ওরা বাংলা ভাষী ইজ ইকুয়াল টু বাংলাদেশি, এই ইকুয়েশনটা দাঁড় করাতে চাইছে। আজকে কোন একটা পার্টিকুলার সেকশনের ওপর নরম দুর্বল যে সবচেয়ে সেই পরিযায়ী শ্রমিকদের ওপর হচ্ছে, আগামী দিনে অন্য যে কোনো বাঙালি IT সেক্টরে কাজ করে একটু পাওয়ারফুল একটু মধ্যবিত্ত শ্রেণী যারা আছে তাদের উপর হবে। এরপরে যে টুরিস্টরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বাঙালি টুরিস্টরা, তারা যদি কোনো শহরে বসে দোকানে বসে চা খায়, পুলিশ এসে চা খেতে খেতে সে যদি বাংলা ভাষায় কথা বলে, তখন পুলিশ এসে ধরবে, এই বেটা বাংলাদেশি চল। অর্থাৎ বাংলা ভাষী ইজ ইকুয়াল টু বাংলাদেশি, এই ইকুয়েশনটা দাঁড় করানোর যে মেগা প্ল্যান আছে, সেই প্ল্যানের পার্ট হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা এই কথা বলেছে। কিন্তু যখনই একটু প্রতিবাদ প্রতিরোধ হতে শুরু করেছে, তখন উনি ঢোক গিলে বলছেন যে আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ভুল ব্যাখ্যা তো কোনো জায়গা নেই, কিন্তু খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলা ভাষা মাতৃভাষা হিসাবে উল্লেখ করলে বিদেশি হিসাবে চিহ্নিত করতে সুবিধা হবে। এটা পরিযায়ী শ্রমিকদের নয়, ওই রাজ্যের যে বাংলা ভাষী মানুষ রয়েছে, 30 থেকে 35% মানুষ বাংলা ভাষায় কথা বলে আসামের বুকে, তাদের সবাইকে এক কথা হিসেবে বিদেশি বানিয়ে দিচ্ছে। বাঙালি হিন্দুদেরকে হিন্দু বলে মনে করে না বিজেপি? হিন্দু বিজেপি মনে করার কে? বিজেপির নেতা নেত্রীরা হিন্দু, বিজেপির সমর্থকরা হিন্দু, এটা কে ঠিক করে দিয়েছে? হিন্দুত্বের ধারণা কি ওরা ঠিক করে দেবে যে কে হিন্দু নয়? আমরা ওই হিন্দুকে হিন্দু নয় ওই হিসাবে মানুষজন তার আকাঙ্ক্ষা ব্যক্ত করছে না। গোটা দেশের মানুষ এই আকাঙ্ক্ষা ব্যক্ত করছে যে আমাদের কাজ চাই, কাজ দাও। আমাদের এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে হচ্ছে কেন? গ্রামাঞ্চলে মজুরি নেই বলে। মজুরির ব্যবস্থা করো, 100 দিনের কাজের ব্যবস্থা করো, 100 দিনের কাজ থেকে কাজকে 200 দিনে পরিণত করো, 600 টাকা মজুরি দাও, এই দাবি তুলছে। কোনো হিন্দু, আমি কত বড় হিন্দু এটা দেখানোর জন্য কোনো সাধারণ মানুষ, তা সে হিন্দু ধর্মের হোক বা না হোক, প্র্যাকটিস করুক বা না করুক, কেউ এটা নিয়ে মেতে নেই। ওরা মাথাতে চাইছে, কিন্তু দেশের মানুষ চাইছে কাজ,
দেশের মানুষ চাইছে সুরক্ষা, দেশের মানুষ চাইছে যে একটা নির্ভরযোগ্য একটা শান্তির যাতে ব্যবস্থাপনা থাকে এবং সেই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে একটা সাংস্কৃতিক উন্নয়নের দিকে যাতে আমরা আমাদের সন্তান সন্ততিদের নিয়ে যেতে পারি, সেটা আমরা চাইছি, সেটা দেশের মানুষ চাইছে। আর ওরা চাইছে বিদ্বেষ বিভাজন, যত ধরনের বিদ্বেষ বিভাজন করা যায়। সাম্প্রদায়িক ভিত্তিতে ওরা বিদ্বেষ আর বিভাজন করেছিল, এখন ভাষার ভিত্তিতে ওরা বিদ্বেষ বিভাজন করতে চাইছে। ওরা চাইছে যে বাঙালিকে উস্কে দিই, তাহলে বাঙালি যদি এখানে কিছু হিন্দি ভাষীর উপর আক্রমণ করে দেয়, ওড়িয়া ভাষীর উপর আক্রমণ করে দেয়, তাহলে তো ওড়িয়া বনাম বাঙালি, হিন্দি ভাষী বনাম বাংলা ভাষী, এই দ্বন্দ্বটা লাগিয়ে দেওয়া যাবে। যেরকম ওরা মহারাষ্ট্রে হিন্দি ওপর থেকে চাপিয়ে দিয়ে ওখানে মারাঠি বনাম হিন্দি ভাষী শ্রমিক, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে। সুতরাং এরা আবার ভাষার ভিত্তিতে এই দ্বন্দ্ব বিভাজন করতে চাইছে। পশ্চিমবাংলার মানুষের কাছে আমরা আবেদন জানাবো যে এই লড়াইটা ওড়িয়া বনাম বাঙালির লড়াই নয়, হিন্দি ভাষী বনাম বাঙালির লড়াই নয়, অন্য কোনো ভাষাভাষীর সাথে বাংলার এটা কোনো লড়াই নয়। এবং বাংলা একটা বহুভাষিক রাজ্য, বাংলাতেও যাতে ভাষিক সংখ্যালঘু যারা বাংলার রয়েছেন, সেই ভাষিক সংখ্যালঘুরাও বাংলার ভূমিপুত্র, তাদের ওপর যেন কোনো রকম আঁচড় যেন আমরা না কাটি, তাদেরকে সাথে নিয়ে এই লড়াইটা আমাদেরকে লড়তে হবে। আগামী দিনে যে এসআইআর আসছে, সেই এসআইআর এর বিরুদ্ধে লড়াইটা শুধুমাত্র বাংলা ভাষী করবে না, বাংলার যারা সাঁওতাল ভাষী আছে তারা লড়বে, যারা হিন্দি ভাষী আছে তারা লড়বে, যারা ওড়িয়া ভাষী আছে তারা লড়বে। সবাই মিলে বাংলার ভূমিপুত্ররা এসআইআর ভোটবন্দির বিরুদ্ধে লড়াই করতে হবে। ওরা চাইছে বিভাজন, আমরা চাইছি সংহতি, সহযোগিতা এবং ঐক্য। এরা কিছু বলছিল বাঙালি হিন্দুরা জালি হিন্দু, তাহলে বিহারে যে প্রায় 50 লক্ষেরও বেশি নাম বাদ যাচ্ছে, তারা কি হিন্দু না? বারবার এটা কি বলবো, বললাম তো যে ও কে হিন্দু নয় ঠিক করার বিজেপি আরএসএস কে? শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী কে ওদের এই দায়িত্ব দিয়েছে? এই গায়ে মানি না আপনি মোড়ল হয়ে উঠে হিন্দুর ত্রাতা হয়ে উঠতে চাইছে, ওকে এই অধিকার দিয়েছে কে হিন্দু নয় ঠিক করার? ভারতবর্ষের বুকে কোনোদিনই এইভাবে কে হিন্দু নয় এটা ঠিক হয়নি, কোনোদিন ঠিক হয়নি। হিন্দু নিজেই একটা সমসত্ব কোনো ধর্ম নয়। হিন্দুর মধ্যে বহু ধরনের সেক্ট রয়েছে, শৈব শাক্ত বৈষ্ণব থেকে শুরু করে বহু ধরনের লোকায়ত, বহু রকম মানুষ রয়েছে। বলতে হিন্দু একটা সমসত্ব বিষয় নয়, ভারতের সমাজ একটা এক ধরনের হোমোজিনিয়াস বিষয় নয়। এখানে বহুত্ববাদ, বহু ধরনের সংস্কৃতি এবং বৈচিত্র্যকেই ঐক্যের মাধ্যম করে তোলা, এটা বাংলার সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি। এটার উপর ওরা আক্রমণ নামার জন্য ওইসব আবল তাবল বকছে, যে অধিকার ওদের কেউ দেয়নি, মানুষ দেয়নি, তথাপি ওরা এই আবল তাবল গুলো বকছে। আজকে যে আমি দাবিগুলো বললাম, যে আজকে প্রথমত কেন্দ্র সরকারকে অবিলম্বে হস্তক্ষেপ করে গোটা রাজ্যে বিশেষত বিজেপি রাজ্যে যে এই ধরনের অত্যাচার বাঙালি শ্রমিকদের উপর ঘটছে, সেটাকে বন্ধ করতে হবে। তার বিরুদ্ধে বিবৃতি দিতে হবে প্রধানমন্ত্রীকে, এবং রাজ্য সরকারকেও চাপ তৈরি করে একটা কেন্দ্রীয় আইন আনতে হবে, এবং এই রাজ্যকে বিভিন্ন রাজ্যে অফিস ডিরেক্টরেট খুলতে হবে, এবং অবিলম্বে এই যে ভোটবন্দির প্রক্রিয়া এসআইআর এর নামে ওরা নামাতে চাইছে, এটাকে অবিলম্বে রোলব্যাক করতে হবে। এই দাবিগুলো নিয়েই পশ্চিমবাংলার সবকটা প্রায় বামপন্থী দল একত্রিত হয়ে আজকে এই যৌথ মিছিলের ডাক দিয়েছি আমরা। নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছে। একরকম ভাবে তাই সুপ্রিম কোর্ট সেদিন প্রথম শুনানিতে বলেছে সুস্পষ্টভাবে যে এটা সংবিধানের বিরুদ্ধে যাচ্ছে, এটা আইন কানুন নীতি নিয়মের বিরুদ্ধে যাচ্ছে, এটা নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই, এটা করতেছে পারে না। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে সমস্ত ভোটাররা, সমস্ত নাগরিক যাতে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করা। কারণ ভোটাধিকার নিয়ে টানাটানি করার অধিকার নির্বাচন কমিশনের নেই। কিন্তু নির্বাচন কমিশন আজকে একটা পেটুয়া কমিশনে পরিণত হয়েছে। আমরা জানি 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্রের বিজেপি সরকার তারা এই নির্বাচন কমিশন নিয়োগের যে নিয়মটা ছিল, সেই নিয়মটাকে বদলে দিয়ে তারা পেটুয়া কমিশন নিয়োগের একটা ব্যবস্থাপনা করেছে। সেই নিয়োগকারী সংস্থার মধ্যে আছে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ এবং তৃতীয় আর একজন ব্যক্তি রয়েছেন যিনি সুপ্রিম কোর্টের জাস্টিস। কিন্তু তার মানে তিনজনের মধ্যে দুজনই সরকারের লোক। তারা কিরকম ধরনের নির্বাচন কমিশনার নিয়োগ করবে সেটা আমরা খুব স্পষ্ট বুঝতে পারছি। এবং বিহারে যখন বাম দলগুলো নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে গিয়েছিল, তিনি এই কথাটাই বলছেন যে এটা একটা নতুন নির্বাচন কমিশন, এটা আগের নির্বাচন কমিশন নয়, নতুন নির্বাচন কমিশন। তাই নতুন ভাবে সবকিছু হচ্ছে। অর্থাৎ উনিও প্রকারান্তরে বলেই দিচ্ছেন যে এই নির্বাচন কমিশনটা আসলে গদি কমিশন তৈরি হয়েছে, এবং তার যা করার সেই যে সার্জিক্যাল স্ট্রাইক একটা করা মানুষের ভোটাধিকারের ওপর, মানুষের নাগরিকত্বকে নিয়ে টানাটানি, ভোটাধিকারকে নাগরিকত্বের প্রমাণ আগে দিয়ে তারপরেই ভোটাধিকার সে পাবে, এই যে জায়গাটাতে নিয়ে গিয়ে ফেলা, উল্টে দেওয়া পুরো ব্যবস্থাটাকে এটা করছে। এটা দেখিয়ে দিচ্ছে যে এই নির্বাচন কমিশনটা আদতেই একটা গদি কমিশনে পরিণত হচ্ছে। এবং আপনি যেটা বললেন সুপ্রিম কোর্টের জায়গাটাকেও সে মানছে না, সুপ্রিম কোর্টের নির্দেশকেও সে মানতে চাইছে না। আজকে গায়ের জোরে
সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে, এমনকি বিচার বিভাগের মতন স্বাধীন স্বতন্ত্র যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ওপর এরা হামলা চালাচ্ছে। নির্বাচন কমিশন, আমাদের যে নির্বাচনী গণতন্ত্র তার যে মূল ভিত্তি, সেই নির্বাচন কমিশনের স্বায়ত্ততা, সেটার উপর আক্রমণ চালাচ্ছে। আমাদের সংসদীয় ব্যবস্থা, আমাদের সব ধরনের গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠান, এমনকি আমাদের সেনাবাহিনীর মতন জায়গা, প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে এই সমস্তগুলোর ওপর ওরা এই আক্রমণগুলো চালাচ্ছে। সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ওরা ভেতর থেকে দখল করে অন্তর্ঘাত চালিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে ভেঙে দিতে চাইছে। এটাই ফ্যাসিবাদীরা করে। কারণ বেসিক্যালি এই পুঁজিবাদ আর শেষ পর্যন্ত মানুষকে কোনো উন্নয়ন দিতে পারছে না, ব্যর্থ। এবং সেই ব্যর্থতার জায়গা থেকে সে আসলে পুরনো মধ্যযুগীয় ব্যবস্থাপনাকে আবার ফিরিয়ে আনতে চাইছে। এটাই ফ্যাসিবাদ। সেই ফ্যাসিবাদ ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদ, হিন্দুত্ববাদের সাথে মিলিতভাবেই, এটাই হচ্ছে ভারতবর্ষের ভারতীয় ফ্যাসিবাদ। অর্থাৎ এক কথায় বললে এই যে নব্য উদারবাদী নির্মম শোষণের সাথে সাথে মনুবাদের এক ধরনের প্রত্যাবর্তন, এই ফ্যাসিবাদ ভারতবর্ষের বুকে ওরা কায়েম করতে চাইছে।